প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্ররা মানবিক এবং বাণিজ্য শাখায় আছো এবং যারা অর্থনীতি নিয়েছো, আমি আজ তাদের ক্লাস নিচ্ছি। অর্থনীতি প্রথম পত্র আমরা পড়ছি। অর্থনীতি প্রথম পত্রের যে দশম অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক, এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা মুদ্রা নিয়ে আলোচনা করেছি। মুদ্রা কাকে বলে, মুদ্রার কার্যাবলী, বিহিত মুদ্রা ও আমানত, মুদ্রার চাহিদার যোগানের উপাদান, এবং এরপরে আমরা জেনেছিলাম আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে। আজ আমরা আলোচনা শুরু করছি ব্যাংক সম্পর্কে। ব্যাংকের যে টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে। তো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে জানার আগে চলো আমরা একটু জেনে নিই আমরা ব্যাংক বলতে কি বুঝি। দ্রব্য বিনিময়ের যুগে যখন দ্রব্যের মাধ্যমে সমস্ত ধরনের লেনদেন সম্পাদিত হতো, তখন ব্যাংকের যেমন অস্তিত্বও ছিল না, এর প্রয়োজনীয়তাও তেমনি ছিল না। পরবর্তীতে যখন অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে স্বীকৃতি লাভ করে, দেখা যায় তখনই যে ব্যাংকের ব্যবসার যে প্রয়োজনীয়তা সেটি দেখা যায়। অর্থ যেমন বিনিময়ের মাধ্যম হিসাবে কবে সর্বজন গ্রাহ্য হয়েছে তার আমরা সঠিক কোনো তারিখ বলতে পারি না, ঠিক তেমনিভাবে নিশ্চিতভাবেও বলা যায় না যে ব্যাংক ব্যবসাটি আসলে কবে শুরু হয়েছে। তবে অনেকেই মনে করেন যে আমরা যে ব্যাংক শব্দটি ইংরেজিতে ব্যবহার করি, এর উৎপত্তিটি হয়েছে জার্মান শব্দ ব্যাংক থেকে। আবার বেশিরভাগ চিন্তাবিদ বা অর্থনীতিবিদদের মতে যে ইটালীয় শব্দ ব্যাংকো থেকে, এই যে ইটালীয় শব্দটা আমরা দেখছি ব্যাংকো, এটি থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। কেননা তারা মনে করেন যে প্রাচীনকালে ইটালিতে ইহুদি যে মহাজন ছিলেন, তাদের মহাজনী ব্যবসাটি ছিল খুব জমজমট। তারা এই ব্যাংকো বা লম্বা, এই শব্দটির অর্থ হচ্ছে ব্যাংকো শব্দটির লম্বা টুল বা বেঞ্চ। তো এরপর ওপরে বসেই তারা তাদের মহাজনী কাজ করবারটি করত, এই জন্য এই নামটির উৎপত্তি হতে পারে। এবং এই ইটালীয় মহাজনরা পরবর্তীতে ইংল্যান্ডে চলে আসেন এবং এখানেও তারা ওই বেঞ্চ বা টুল বা চেয়ারের উপর বসেই তার এই ব্যাংকিং কার্যক্রমটি বা মহাজনী কার্যক্রমটি আসলে প্রচলন করতেন, এবং সেই বেঞ্চিং থেকেই ব্যাংকিং বা এই ব্যাংক শব্দটির উৎপত্তি হয়ে থাকে। তো এরা হচ্ছে আসলে বলা যায় যে ব্যাংকিংয়ের একদম প্রথম দিকের পূর্বসূরি। আর এরপরে এখন যে আমরা আধুনিক ব্যাংকের রূপটি দেখছি, এর পূর্বসূরি হচ্ছে কিন্তু আসলে স্বর্ণকাররা। ইংল্যান্ডেই দেখা যায় যে প্রথম দিকে মানুষজন স্বর্ণকারদের নিকট তারা তাদের স্বর্ণ জমা রাখত, এবং এর বিনিময়ে কী হতো, স্বর্ণকাররা তাকে একটা রসিদ দিত, এবং যখন তারপরে তারা স্বর্ণটি আনতে যেত ওখান থেকে, সেই রসিদটি দেখাতো, রসিদটি ফেরত দিয়ে তারা স্বর্ণ নিয়ে আসতো। এবং স্বর্ণ জমা দেওয়ার এই যে রসিদটি, সেটি অনেক সময় পরবর্তীতে দেখা গেল যে অর্থের পরিবর্তে দেনা পাওনা মেটানোর কাজে সেটি ব্যবহার হতে থাকে। এবং ধীরে ধীরে স্বর্ণকারদের প্রতি জনগণের আস্থা বেড়ে যাওয়াতে তারা কি করে, যে সামান্যটুক জমা রাখতো তার সবটুকু তুলে না এনে কিছু অংশ তুলে নিয়ে আসতো, আর কিছুটা স্বর্ণকারের কাছে জমা দিয়ে রেখে দিত। এবং অভিজ্ঞতা থেকে তখন স্বর্ণকাররা দেখলেন যে তাদের নিকট যে গচ্ছিত স্বর্ণের পরিমাণের তুলনায় বেশি স্বর্ণের আমানত রসিদ বাজারে ছাড়া যায়। কেননা লোকজন যে পরিমাণ স্বর্ণ জমা রাখে তার পুরোটাই তুলে নেয় না। এ অবস্থায় স্বর্ণকাররা কী করলেন যে তারা বেশি সংখ্যক আমানত রসিদ ছাপিয়ে জনগণকে ঋণ দিতে সক্ষম হলেন। এই যে ব্যবস্থাটি আমরা স্বর্ণকারদের দেখতে পাচ্ছি, এটি কিন্তু প্রকৃতপক্ষে আসলে আধুনিক যে ব্যাংক ব্যবসা তার পূর্বরূপ। এই ব্যাংক শব্দটির যে সংজ্ঞা দিতে গেলে আমরা এটিকে ব্যাপক অর্থেও ব্যবহার করতে পারি, আবার সংকীর্ণ অর্থেও ব্যবহার করতে পারি। আমরা যদি ব্যাপক অর্থে ব্যাংক বলতে কি বোঝাই, তাহলে বলা যায় যে সমস্ত প্রতিষ্ঠান জনসাধারণের উদ্বৃত্ত অর্থ জমা রাখে এবং এই সংগৃহীত অর্থ ঋণ হিসাবে জনসাধারণ এবং ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করে টাকা করে সৃষ্টি করে, তাকে আমরা বলে থাকি আসলে ব্যাংক। এবং ব্যাংক এই যে জনগণের উদ্বৃত্ত অর্থটি জমা রাখছে এবং সেই অর্থ আবার অন্যদেরকে, ব্যবসায়ীদেরকে বা জনগণকে ঋণ হিসেবে প্রদান করছে, এই কারবারটা করে দেখেই, অর্থাৎ এই ঋণের কারবার করে দেখেই ব্যাংকে কিন্তু বলা হয় যে ঋণের ব্যবসা।
আর যদি ব্যাংকের আমরা বলি যে সংকীর্ণ অর্থে সেটিকে তার আইনগত ভিত্তি থেকে আমরা বলতে পারি। কেননা প্রত্যেক দেশেই একটা নির্দিষ্ট করে আইন করে দেওয়া আছে যে কোন প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলে অভিহিত করব। একজন লোক ইচ্ছা করে কাউকে ঋণ দেওয়া শুরু করলো, তাহলে সে ব্যাংকার বা ব্যাংক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে তা কিন্তু নয়। সেটার জন্য সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক যে আইনটি করে সেটি মেনে যিনি ব্যবসা পরিচালনা করবেন তিনি সেটি আসলে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তো চলো এখন আমরা দেখি যে বিভিন্ন অর্থনীতিবিদ আমাদের ব্যাংক সম্পর্কে কী সংজ্ঞা দিয়েছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ক্রেন ক্রসের সংজ্ঞাটি। সেখানে বলা হচ্ছে যে ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী, ধার ও ঋণের কারবারি। অর্থাৎ ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী। কাদের মাঝখানে আর্থিক মধ্যস্থতাকারী? যারা অর্থ জমা দিচ্ছে আর যারা ঋণ নিচ্ছে, এই দুই পক্ষের মাঝখানে আর্থিক মধ্যস্থতাকারী হচ্ছে ব্যাংক। তারা তাদের সঙ্গে কিসের কারবার করে? ধার এবং ঋণের কারবারটি করে থাকে। এরপরে আমরা দেখব আমাদের অর্থনীতিবিদ ক্রাউথারের সংজ্ঞা। উনি বলেছেন ব্যাংক হলো তার নিজের ও অন্য লোকের ঋণের কারবার করে। অর্থাৎ উনি বলছেন যে ব্যাংক কী করে? নিজের এবং অন্য লোকের সঙ্গে কি হচ্ছে? তারা ঋণের কারবার করে। অর্থাৎ ব্যাংক মূলত ঋণের কারবার করে থাকে বলেই ক্রাউথার বলেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সম্পর্কে যে সার্বিক ধারণাটি আমরা পেলাম সেটি এখানে আমরা লিখেছি যে ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা স্বল্প সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রাখে ও উচ্চ সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করার পাশাপাশি বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে, বিনিময় বিল বাট্টা করে, অর্থ এক স্থান বা প্রতিষ্ঠান হতে অন্য স্থান বা প্রতিষ্ঠানে স্থানান্তর করে ও অন্যান্য আর্থিক লেনদেন সংক্রান্ত কার্যাদি পরিচালনা করে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যে কিনা কি করছে? স্বল্প সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রাখে। অর্থাৎ তাহলে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি কিনা কি করবে? স্বল্প সুদের হারে যে ব্যক্তি জমা রাখলো তাকে স্বল্প টাকা সুদ হিসাবে দিবে সে জমা রাখার প্রেক্ষিতে, এবং উচ্চ সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করবে। অর্থাৎ আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে ব্যাংক ধরে নিয়ে আমি 100 টাকা আমাকে বৎসরে 4 টাকা সুদ দিবে, আর যাকে 100 টাকা ধার দিল তার কাছ থেকে সে 10% হারে সুদ আদায় করবে। তাহলে এই যে গ্যাপটা হলো, অর্থাৎ 10% এবং 4%-এর গ্যাপ হচ্ছে 6%। এই 6%ই হচ্ছে কিন্তু ব্যাংকের মুনাফা। এটি হচ্ছে ব্যাংকের একটা কার্যক্রমের মাধ্যমে বলতে পারি যে এটি একটি অবস্থা। তারপর আবার বলা হচ্ছে যে পাশাপাশি বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আমরা এটা জেনেছিলাম যে ব্যাংক বিনিময়ের বিভিন্ন মাধ্যম, যেমন আমরা বলেছিলাম মুদ্রা, চেক, এগুলো সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে আমাদের যে বিনিময় বিলটা আছে সেটি ব্যাংক বাট্টা করে দেয়। এছাড়া অর্থ এক স্থান বা প্রতিষ্ঠান হতে, অর্থাৎ এক জায়গা থেকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বা এক জায়গার এক ব্যাংক থেকে আরেক দেশের এক জায়গায় ব্যাংকে সেটি স্থানান্তর করে, প্লাস আমাদের অন্যান্য যে আর্থিক লেনদেন সংক্রান্ত কার্যাবলী আছে সেগুলো সবই সম্পাদন করে। সুতরাং তাহলে ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ব্যাংক এক ধরনের না, ব্যাংক কিন্তু তাহলে অনেক ধরনের হয়ে যাচ্ছে। কাজের ভিত্তিতেই বুঝতে পারছি। একটি ব্যাংকের কথা আমরা বলছি যারা স্বল্প সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা রাখছে এবং উচ্চ সুদের হারে ব্যক্তি বা প্রতিষ্ঠান গোষ্ঠীকে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করছে। আবার একটা বলছি আমরা যে বিনিময়ের বিভিন্ন মাধ্যমও সৃষ্টি করে, বিনিময় বিল বাট্টা করে এবং অর্থ এক স্থান থেকে আরেক স্থানে প্রতিষ্ঠানে স্থানান্তর করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে ব্যাংক কাকে বলে। এখন একটি দেশে দেখা যায় যে এই যে মুদ্রা বাজারটা থাকে কোনো দেশের, সেই মুদ্রা বাজারের শীর্ষে আসলে অবস্থান করে হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। এবং আধুনিক যুগে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রত্যেকটি স্বাধীন দেশের জন্য একটি অপরিহার্য বস্তু। সুতরাং দেখা যায় যে দেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ক হিসাবে অবশ্যই আমাদের কেন্দ্রীয় ব্যাংকটি অপরিহার্য। কারণ কেন্দ্রীয় ব্যাংক ছাড়া কোনো দেশের সরকারের যে আর্থিক নীতি আছে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় না। যখন আমরা দেখলাম যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে স্বীকৃতি লাভ করলো, তখন ইউরোপের বিভিন্ন দেশে
কিছুটা অপ্রাতিষ্ঠানিক রূপে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠল এবং দেখা গেল এই অপ্রাতিষ্ঠানিক রূপে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠার দরুন সেই দেশগুলোতে আর্থিক কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং তখনই মূলত ইউরোপের বিভিন্ন দেশ চিন্তাভাবনা করলো যে এই আর্থিক যে অনিয়ম বা বিশৃঙ্খলা মুদ্রার ফলে সৃষ্টি হয়েছে তার জন্য একটি ব্যবস্থাপনা প্রয়োজন এবং সেই চিন্তাধারা থেকে আসলে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি বা জন্ম হয়। দেখা যায় যে 1656 খ্রিস্টাব্দে সুইডেনে রিস ব্যাংক অফ সুইডেন নামে প্রথমে একটি সেন্ট্রাল ব্যাংক স্থাপিত হয়। এরপরে দেখা যায় যে 1694 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড নামে আমাদের কেন্দ্রীয় ব্যাংক একটি স্থাপিত হয় এবং 1844 খ্রিস্টাব্দে এই ব্যাংক অফ ইংল্যান্ডকে জাতীয়করণ করা হয় এবং বলা যায় যে এই যে ব্যাংক অফ ইংল্যান্ডকে জাতীয়করণের মাধ্যমে সরকারিকরণ করা হলো এর মাধ্যমেই কিন্তু আসলে কেন্দ্রীয় ব্যাংক তার সুসংহত যে রূপটি আছে সেটি আসলে প্রতিষ্ঠা পায়। এই জন্য অনেকে বলেন যে আসলে কেন্দ্রীয় ব্যাংক 19 শতক থেকেই সেটির যাত্রা শুরু। আর আমাদের বাংলাদেশে যে কেন্দ্রীয় ব্যাংকটি আছে সেই কেন্দ্রীয় ব্যাংকটির নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তোমরা নিশ্চয়ই এই নামটি অনেক শুনেছ। আমাদের এই বাংলাদেশ ব্যাংকটি আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করি তারপরে 1972 সালে প্রেসিডেন্টের একটি অর্ডিন্যান্স 127 নম্বর অর্ডিন্যান্স বা আদেশের বলে এই বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো কিভাবে আসে বা কিভাবে উৎপত্তি লাভ করেছে সে সম্পর্কে আমরা জানলাম। তবে ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে দেখা যাবে যে আসলে এর সংজ্ঞা দেওয়াটা একটু দুরূহ হয়ে যায়। আমরা বলতে পারছি ঠিকই যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের মুদ্রাবাজারের শীর্ষ অবস্থানকারী ব্যাংক এবং এটি নোট প্রচলন করা এর একমাত্র কাজ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, এভাবে আমরা বলে থাকি। তো দেখা যায় আসলে কেন্দ্রীয় ব্যাংকের যদি আমরা সংজ্ঞা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর প্রেক্ষিতেই কিন্তু এর সংজ্ঞাগুলো হয়ে থাকে। সুতরাং প্রথমে আমরা কেন্দ্রীয় ব্যাংকের চলো কিছু সংজ্ঞা দেখি। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় দেখতে পাচ্ছি প্রথমেই আছে আমাদের ডি ককের দেওয়া সংজ্ঞা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়। তাহলে এখানে দেখো ডি ককের যে সংজ্ঞাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথমেই বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যেটি হবে সেটি কি হবে প্রধান লক্ষ্য? তার প্রধান লক্ষ্য হচ্ছে দেশের জনস্বার্থে সেই ব্যাংকটি কাজ করবে এবং কি ধরনের কাজ করবে? সার্বিক অর্থনৈতিক কল্যাণ সে এখানে সাধন করবে। অর্থনীতির যে কল্যাণকর ব্যবস্থাগুলো আছে সেগুলোই এখানে কাজ করবে, মুনাফা অর্জন নয়। অর্থাৎ এটি খুব ভালো করে খেয়াল করো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু কোনো অবস্থায় মুনাফা অর্জন করা নাই, বরঞ্চ কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন করা। এটি হচ্ছে আমাদের ডি ককের সংজ্ঞা। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর আর.পি. কেন্টের সংজ্ঞাটি। উনি বলেছেন কেন্দ্রীয় ব্যাংক হলো সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। উনিও কিন্তু আমাদের ডি ককের সঙ্গে সঙ্গে একটি বিষয়ে একমত হয়েছেন, সেটি হচ্ছে সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে কি করবে, অর্থাৎ সার্বিক কল্যাণটি এখানে থাকবেই, সেই জন্য সে কি করবে? মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ একটি দেশে কী পরিমাণ মুদ্রা সরবরাহ করা হবে, বেশি পরিমাণে না কম পরিমাণে, সেটি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবং সে কেন এই মুদ্রা নিয়ন্ত্রণটি করবে? এটি করবেই হচ্ছে দেশের সার্বিক কল্যাণ করার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর হর্টের সংজ্ঞা। তিনি বলেছেন কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে কোনো দেশে, সেই বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু সবগুলো কেন্দ্রীয় ব্যাংকেরই অধিভুক্ত থাকে। তো দেখা যায় যে কখনো কখনো এই বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কারণে আর্থিক সমস্যায় পড়ে এবং এই আর্থিক সমস্যা থেকে উত্তরণের জন্য তারা তখন এই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং সেখান থেকে তারা ঋণ গ্রহণ করে, কেন্দ্রীয় ব্যাংক বিনিময় বিল বাট্টা করে কিংবা ঋণপত্র ক্রয় করে তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই জন্য উনি বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিবিদ আমাদের ভেরা স্মিথের সংজ্ঞাটি। উনি বলেছেন কেন্দ্রীয় ব্যাংক হলো এরূপ একটি ব্যাংক ব্যবস্থা যাতে একক ব্যাংক হিসাবে
নোট প্রচলনের সম্পূর্ণ একচেটিয়া অধিকর্তা। এটি কথাটি কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে একটি দেশে কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে নোট প্রচলনের একক ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র ব্যাংক হিসাবে মাত্র কেন্দ্রীয় ব্যাংকে কোনো দেশে নোট প্রচলন করতে পারে। সেজন্য উনি বলেছেন এভাবে, এমন একটি ব্যাংক ব্যবস্থা যাতে একক ব্যাংক হিসাবে নোট প্রচলনের সম্পূর্ণ একচেটিয়া অধিকর্তা, অর্থাৎ নোট প্রচলনের ব্যাংক হিসাবেই একমাত্র স্বীকৃতকারী ব্যাংক যদি কোনোটি থাকে সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এবং সেটিই একমাত্র কোনো দেশের নোট এবং ধাতব মুদ্রা যেগুলো আছে, নোটগুলো সেগুলো আছে, তারা প্রচলন করতে পারে। তাহলে এই যে আমরা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সংজ্ঞাগুলো বিভিন্ন অর্থনীতিবিদের পড়লাম, এটি সবগুলো যদি আমরা একসাথে করি তাহলে যে রূপটি দাঁড়ায় সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সরকারের ব্যাংক হয়ে রাষ্ট্রের সামষ্টিক কল্যাণে কাজ করে, মুদ্রার প্রচলন ও নিয়ন্ত্রণ করে, ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে, মূল্যস্তর স্থিতিশীল রাখে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটি তাহলে কি দাঁড়ালো? প্রথমত এটি একটি আর্থিক প্রতিষ্ঠান, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যা কার ব্যাংক? এটি হচ্ছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই যে কোনো একটি দেশের সরকারের ব্যাংক, এবং সরকারের ব্যাংক হয়ে সে কী কাজ করে? সরকারের ব্যাংক হয়ে সে রাষ্ট্রের সামষ্টিক কল্যাণে কাজ করে। রাষ্ট্রের সামগ্রিক এবং সামষ্টিক কল্যাণে সরকারের ব্যাংক হিসেবে যে আর্থিক প্রতিষ্ঠানটি কাজ করে সেটি হচ্ছে তাহলে কেন্দ্রীয় ব্যাংক। তা সে আর কী কী করে? সে মুদ্রার প্রচলন করে। আমরা যেটা জানলাম যে মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারপ্রাপ্ত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং এই যে বললাম যে মুদ্রার প্রচলন করে এবং নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কী পরিমাণ মুদ্রা বাজারে ছাড়া হবে, বেশি না কম, সেটি নিয়ন্ত্রণ করার কাজটিও কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের। এরপরে বলা হচ্ছে ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আসলে ঋণ সৃষ্টি করে এবং ঋণ প্রদান করে থাকে। এখন যদি বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক মুনাফার আশায় দেখা যায় যে অতিরিক্ত ঋণ দিয়ে দেয়, তাহলে কিন্তু দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আবার কখনো কখনো যদি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রয়োজনের চেয়ে কম ঋণ দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে মুদ্রা সংকোচনের সমস্যাটিও দেখা দিতে পারে। এইরকম পরিস্থিতি যাতে না হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন এই ধরনের অবস্থা যাতে না হয়, সেই জন্য ঋণের নিয়ন্ত্রণ, ঋণের সরবরাহ বেশি হবে না কম হবে, সেইগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের টুলস বা হাতিয়ার আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। সেগুলোর মাধ্যমে সেই ঋণের সরবরাহটি নিয়ন্ত্রণ করে থাকে এবং মূল্যস্তর স্থিতিশীল রাখে। কোনো দেশের যে মূল্যস্তরটি আছে সেটি স্থিতিশীল রাখার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে, এবং এর মাধ্যমে অর্থাৎ এই যে আমাদের মুদ্রার প্রচলন করা, ঋণের নিয়ন্ত্রণ করা, মুদ্রার নিয়ন্ত্রণ করা, মূল্যস্তর স্থিতিশীল রাখা, এর মাধ্যমে সে কী করে? দেশের অর্থনৈতিক উন্নয়নের যে কার্যক্রমটা আছে সামগ্রিকভাবে সেগুলোই পরিচালনা করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। দেশের আমরা বলতে পারি যে মুদ্রা বাজারের শীর্ষে অবস্থানকারী এই ব্যাংক, যেটি কিনা প্রত্যেক দেশের স্বাধীন দেশেই একটি করে থাকে এবং এটি খুবই প্রয়োজনীয় একটি ব্যাংক সেই দেশের আর্থিক ব্যবস্থা পরিচালনা করার জন্য এবং অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আমরা বললাম যে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটি মনে রাখবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ব্যাংকের নাম, কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বিশ্বের বিভিন্ন দেশে এরকম দেখা যায় প্রতি দেশেই একটি করে আমার কেন্দ্রীয় ব্যাংক থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞা আমরা পড়লাম সেখান থেকে কিন্তু আমরা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে বুঝতে পেরেছি। চলো এবার তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকের যে কাজ সেটি আমরা একটু বিস্তারিতভাবে জানি। কেন্দ্রীয় ব্যাংকের যে সামগ্রিক কার্যাবলী আমরা যদি তাকে একটু ভাগে ভাগে সাজিয়ে দেখাই, তাহলে আমরা 5টি ভাগে এটাকে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখব যেটি রয়েছে সেটি হচ্ছে সাধারণ কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে রয়েছে আমাদের যে সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করে থাকে। তারপরে আসছে হচ্ছে আমাদের যে অন্যান্য যে ব্যাংকগুলো থাকে তাদের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে কাজ করে। তারপরে আসছে আমাদের কিছু উন্নয়নমূলক কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, এবং এছাড়াও আছে অন্যান্য। অর্থাৎ আমরা তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে 5টি ভাগে ভাগ করেছি এখানে বুঝিয়ে বলার স্বার্থে। সেটি হচ্ছে সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী এবং আরও অন্যান্য কিছু কার্যাবলী আছে। তো প্রথমেই আমরা দেখব যে এই কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো কী কী।
কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নোট ও ধাতব মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজই হচ্ছে দেশের জনগণ এবং ব্যবসা বাণিজ্যের প্রয়োজন অনুযায়ী নোট এবং ধাতব মুদ্রা প্রচলন করা। এটা হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকার, অর্থাৎ কোনো দেশের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেই ব্যাংক হিসাবে নোট এবং মুদ্রা প্রচলন করতে পারে। এবং যখন এই নোট বা মুদ্রা প্রচলন করতে যায়, তখন নোট বা মুদ্রা প্রচলন করতে গিয়ে যে পরিমাণ নোট প্রচলন করছে তার বিপরীতে একটি নির্দিষ্ট শতাংশ পরিমাণ স্বর্ণ, রৌপ্য কিংবা বৈদেশিক মুদ্রা জমা রেখে, রিজার্ভ রেখে সেই নোট বা ধাতব মুদ্রা প্রচলন করে। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মাঝখানে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবেই আমরা বলি বা অন্যতম প্রধান কাজ হিসাবে বলি, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অন্যান্য ব্যাংক থেকে ব্যতিক্রম কেন কেন্দ্রীয় ব্যাংক, সেটিও যদি আমরা মনে করতে চাই তাহলেও মনে রাখতে হবে যে কেন্দ্রীয় ব্যাংকেই কোনো দেশে শুধুমাত্র নোট এবং ধাতব মুদ্রা যেটি আছে সেটি প্রচলন করতে পারে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এটি হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটি কি? মুদ্রার মান সংরক্ষণ করে। এই যে ব্যাংকটি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কী করে? মুদ্রার যোগানের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ মুদ্রার যোগান একবার বাড়িয়ে একবার কমিয়ে দেশের যে মুদ্রার মান অর্থাৎ যে ক্রয় ক্ষমতা সেটি কিন্তু তারা সংরক্ষণ করে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে বিনিময় হার যেটি আছে সেটিও কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং এর মাধ্যমে দেখা যায় যে আমাদের আন্তর্জাতিক যে বাজারটি আছে সেই আন্তর্জাতিক বাজারে দেশীয় মুদ্রার যে মানটি আছে সেটি সংরক্ষণ করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ আমাদের মুদ্রার মান সংরক্ষণের কাজটিও এই কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর অন্তর্ভুক্ত। তৃতীয় আমরা দেখতে পাচ্ছি ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ দেখা যায় যদি সঠিকভাবে ঋণ নিয়ন্ত্রণ করা না যায়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে সৃষ্ট ঋণ করে সেগুলো তাদের মুদ্রার যোগান তারা বেশি, মানে ঋণের যোগান তারা বেশিও দিতে পারে আবার কমও দিতে। এই ধরনের বেশি ঋণ দেওয়া বা প্রয়োজনের চেয়ে কম ঋণ যদি দেওয়া হয় তাহলে দেখা যায় দেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা আছে সেটি পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। সেই স্থিতিশীলতা রক্ষা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, এবং ঋণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যাংক তার কিছু টুলস বা হাতিয়ার ব্যবহার করে থাকে। যেমন আমরা বলতে পারি ব্যাংক হার পরিবর্তন নীতি, তারপর খোলা বাজার নীতি, ব্যাংক জমার হার পরিবর্তন নীতি, ঋণের বরাদ্দ কর নীতি। এই যে বিভিন্ন নীতিগুলো আছে সেগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই যে ঋণের নিয়ন্ত্রণটি আছে সেটি করে থাকে। এবং এটিও কিন্তু আসলে ঋণ নিয়ন্ত্রণ করাটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপরে যে কাজটি করে থাকে সেটি হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। এই যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটি কিন্তু মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে। আমরা প্রথমেই বলেছিলাম যে মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে যে ব্যাংক সেই ব্যাংকটি হচ্ছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রা বাজারকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা এবং যে ব্যাংকের দেশে যে মুদ্রা থাকবে কি পরিমাণ সেটি এবং ঋণের পরিমাণ কীরকম হবে সেটি নিয়ন্ত্রণ করা, মুদ্রার যে যোগান হবে বা মুদ্রা সরবরাহ হবে তার স্থিতিশীলতা রক্ষা করা, বিনিময় হার নির্ধারণ করা, এই সমস্ত কাজেই কিন্তু করার মাধ্যমে তিনি কি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের কার্যাবলী কিন্তু পর্যবেক্ষণ করে যে তারা সঠিকভাবে সেই কাজটি করছে কিনা। এভাবেই দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক কোনো দেশের মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা যেটি দেখছি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমাদের দেশের সাথে দেখা যায় যে বিভিন্ন দেশের যে বাণিজ্যগুলো আছে, বাণিজ্য করার জন্য যে বিভিন্ন দেশের সঙ্গে যখন আমরা বিনিময়গুলো করি তখন সেটি করা হয় কিন্তু বৈদেশিক মুদ্রার মাধ্যমে। এবং এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে যে বৈদেশিক মুদ্রার যে মানটি আছে সেটি নিয়ন্ত্রণ করার কাজটিও করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে আমাদের দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। অর্থাৎ একটি দেশে যে দ্রব্যমূল্য আছে সেখানে যে দাম স্তরটি আছে সেটি স্থিতিশীল পর্যায়ে যাতে থাকে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন স্টেপ গ্রহণ করে সেখানে দেখা যায় যে দাম স্তরে স্থিতিশীলতাটি সে রক্ষা করে থাকে। অর্থাৎ মুদ্রা সরবরাহের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক দেশে দাম স্তরে স্থিতিশীলতা রক্ষা করে, এবং এই উদ্দেশ্যেই কিন্তু দেখা যায় যে মুদ্রা বাজারে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে
কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। এরপরে চলো দেখি আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের বা সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে থাকে। সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের কাজ আসলে করে থাকে, আমরা দেখে থাকি। কেন্দ্রীয় ব্যাংক প্রথম যে কাজটি করে থাকে সেটা হচ্ছে সরকারের তহবিল সংরক্ষণ করা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে এবং এই ব্যাংক সরকারের আয় ব্যয়ের যে হিসাবটি সেটি রাখে। সরকারের যে আয় সেটি কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে এবং এভাবে দেখা যায় যে সরকারের যে তহবিল আছে সেটি কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে অর্থ জমা, গ্রহণ এবং স্থানান্তর করা। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যে বিভিন্ন খাতগুলো আছে সেই বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব এবং পাওনা সে জমা করে রাখে এবং সরকার যখন নির্দেশ দেয় সেই টাকাগুলো বিভিন্ন খাতে প্রদান করে থাকে। অর্থাৎ রাজস্ব আদায়ের টাকা এবং অন্যান্য পাওনা সরকার হিসেবে সে যেমন জমা রাখে, আবার ঠিক তেমনিভাবে সরকারের নির্দেশে এগুলো বিভিন্ন খাতে অর্থ প্রদান করে থাকে। এরপর হচ্ছে সরকারের হিসাব সংরক্ষণ করা। এই ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন বিভাগ, তারপরে বোর্ড, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর যথাযথ হিসাব সংরক্ষণ এবং পরিচালনা করে থাকে। অর্থাৎ সরকারের হিসাব সংরক্ষক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কাজ করে থাকে। এরপরে হচ্ছে সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসাবেও এই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। সরকারের উপদেষ্টা হিসাবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নীতি নির্ধারণে বিভিন্ন ধরনের পরামর্শ সরকারকে দিয়ে থাকে। এছাড়া দেখা যায় যে দেশ বিদেশে বিভিন্ন বিভিন্ন পক্ষ থাকে, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন অন্যান্য ব্যাংকের সাথে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় চুক্তি সম্পাদনের জন্য সেটি সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এরপরে আছে যে সরকারের বিভিন্ন নীতির বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় যে সরকারের যে বিভিন্ন নীতিমালাগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। বিশেষ করে দেখা যায় যে সরকারের যে আর্থিক নীতিমালাগুলো আছে সে আর্থিক নীতিমালা প্রয়োজনীয় যে কি পরিমাণ তথ্য দরকার সেই প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শগুলো কেন্দ্রীয় ব্যাংক দেয় এবং এর পাশাপাশি এই যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এজন্য বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সামগ্রিক যে প্রশাসন আছে তার একটি বিশেষ অঙ্গ, যা সরকারের আর্থিক নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করছে? এক হচ্ছে সরকারের তহবিল সংরক্ষণ করছে, দ্বিতীয়ত অর্থ জমা, গ্রহণ ও স্থানান্তর করছে, সরকারের হিসাব সংরক্ষণ করছে, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করছে এবং সরকারের বিভিন্ন নীতির বাস্তবায়নও করে থাকছে হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ঋণের উৎস হিসাবে কাজ করে হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক। দেখা যায় যে অনেক সময়ই সরকারের বিভিন্ন কারণে ঋণের প্রয়োজন হয়। তো সরকারের যখন ঋণের প্রয়োজন হয় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন উৎস থেকে ঋণ প্রদান করে থাকে। এই যে সরকারের যে সাময়িক সমস্যাগুলো হয় সেই সরকারকে সেই জন্য ঋণ দিয়ে থাকে। অর্থাৎ আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ দেয়, বিভিন্ন খাত হতে ঋণ সংগ্রহ করে সরকারকে সহযোগিতা করে থাকে এবং ওই যেই ঋণটা দেওয়া হচ্ছে সেটির তত্ত্বাবধানও করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক যে সরকারের ব্যাংক হিসেবে কোন কোন কাজগুলো করে থাকে। এরপর আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কি কি কার্যাবলী করে থাকে। অন্যান্য ব্যাংকের কার্যাবলী হিসাবে যে কাজ করে থাকে সেটি হচ্ছে ব্যাংক গঠন ও সম্প্রসারণ। যদি কোনো নতুন ব্যাংক গঠন করতে চায় তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশক্রমেই সেটি করতে হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ ছাড়া কোনো নতুন ব্যাংক গঠিত হতে পারে না। এছাড়াও দেখা যায় যে পুরানো যে ব্যাংকগুলো আছে সেটির যদি কোনো উন্নয়নমূলক কাজ লাগে কিংবা যদি কোনো সম্প্রসারণমূলক কাজ করতে হয় তাহলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগে। অর্থাৎ কোনো ব্যাংক সম্প্রসারিত করতে চাইলে সেখানে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হয়।
দ্বিতীয়ত আমরা দেখছি সদস্য ব্যাংকগুলোর নগদ রিজার্ভের আমানতকারী, অর্থাৎ যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসাবে থাকে তারা তাদের যে অর্থ আছে তার একটি অংশ সেটি আমাদের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ রিজার্ভ হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং প্রয়োজনে তারা এখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে থাকে। অর্থাৎ যেহেতু যে নগদ রিজার্ভটি রাখে সেটি যদি তখনও তাদের অর্থের প্রয়োজন হয় তাহলে দেখা যায় এখান থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে। এরপর হচ্ছে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। এই কথাটি আমরা আগেও বোধহয় আরেকবার বলেছি যে যখন বিভিন্ন ব্যাংক নানা রকম আর্থিক সমস্যায় পড়ে, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিভিন্ন ধরনের আর্থিক সমস্যায় পড়ে যায় তখন কি করে, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের বিনিময় বিল বাট্টাকরণ করে কিংবা ঋণপত্র ক্রয় করে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়। এই জন্যই বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল, অর্থাৎ বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের আর্থিক সমস্যা মোকাবেলা করার জন্য, যারা অন্যান্য সব জায়গায় যখন ব্যর্থ হয়ে তারা শেষে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তখন তাদেরকে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। এই জন্য এটিকে বলা হয় যে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। এরপরে আসছে আমাদের নিকাশ ঘর হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল ব্যাংকের অভিভাবক হিসাবে নিকাশ ঘরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে পারস্পরিক দেনা পাওনাটি হয় সেটি নিষ্পত্তি করে। এই বিষয়টি তোমাদের একটু বোঝার আছে। আসলে দেখা যায় যে প্রতিদিনের যে দৈনন্দিন লেনদেনগুলো হয় এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কিছুটা দেনা পাওনার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি মনে করি যে অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকের নিকট, আবার সোনালী ব্যাংক রূপালী ব্যাংকের নিকট, রূপালী ব্যাংক সোনালী ব্যাংকের নিকট দেনা পাওনার সৃষ্টি হলো। তো এই দেনা পাওনাটা যদি প্রত্যেকে আবার নিজে নিজে ইন্ডিভিজুয়ালি মিটিয়ে দিতে চায় তাহলে দেখা যায় যে ব্যাংকিং যে জটিলতা আছে সেটা অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে যে নিকাশ ঘর হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে, এই সমস্ত ব্যাংকগুলোর যে পারস্পরিক দেনা পাওনাটির সৃষ্টি হয় সেটি তারা মিটিয়ে দেয়। এটি একটি নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। দেখা যায় যে যেখানে বাংলাদেশ ব্যাংক আমাদের যেহেতু কেন্দ্রীয় ব্যাংক, আমরা সেটির উদাহরণটাই নিতে পারি যে আমাদের বাংলাদেশে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলো আছে সেখানে সেই শাখাগুলোতে বিশেষ দিনে বিশেষ নিয়মে সমস্ত ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই হিসাব বা পাওনা পারস্পরিক যে হিসাবগুলো থাকে একজনের আরেকজনের কাছে দেনা পাওনা থাকে সেটির মীমাংসা করে থাকে। আর যে সমস্ত জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা থাকে না সেখানে দেখা যায় যে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই কাজটি করে থাকে। তাহলে নিকাশ ঘর বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিকাশ ঘরটি হচ্ছে এমন একটি স্থান যেটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে। সেখানে প্রত্যেক দিনের দেনা পাওনার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের কাছে যে অর্থ পাওনা দেনা হয় সেটির মীমাংসা করে লেনদেনের নিষ্পত্তি ঘটিয়ে দেয়। এই জন্য এটিকে বলা হয় নিকাশ ঘর এবং কেন্দ্রীয় ব্যাংক এই নিকাশ ঘর হিসেবে কাজ করে থাকে। এরপর আমরা দেখছি বিভিন্ন উপায়ে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সাহায্য করা। যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থাকে সেই ব্যাংকগুলোর যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন সেই সমস্যাগুলোতে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সাহায্য করে। যেমন আমরা একটি দেখলাম যে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, তারপর হচ্ছে নিকাশ ঘর হিসাবে কাজ করে এবং অন্যান্য যে আরও সমস্যাগুলো দেখা দেয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সাহায্য করে। এভাবে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীগুলো দেখব সেটি হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী। উন্নয়নমূলক কার্যাবলীতে প্রথমেই আমরা দেখছি বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, অর্থাৎ একটি কেন্দ্রীয় ব্যাংক কোনো দেশের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন করার জন্য যত রকমের ব্যবস্থা আসলে নেওয়া সম্ভব সেভাবে নিয়ে যায়। এই কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় দেশের আমদানি ও রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। যেমন দেশীয় মুদ্রার যে বিনিময় হারটি আছে সেটি স্থিতিশীল রাখা, দেশের ব্যাংকিং যে ব্যবস্থা আছে সেটির উন্নয়ন করা, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, এগুলো গ্রহণ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্য উন্নয়নের জন্য একটি সচেষ্ট ভূমিকা
পালন করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি এবং শিল্প উন্নয়ন, অর্থাৎ শুধু কৃষি আর শিল্পের মধ্যে এটি সীমাবদ্ধ না, এটি দেখা যায় যে বিভিন্ন খাতের উন্নয়নের জন্যই এটি সাহায্য করে থাকে। এই ব্যাংক দেখা যায় যে আমাদের কৃষি, শিল্প, সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, এইগুলি যে ব্যাংকগুলো আছে সেগুলোতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং এর মাধ্যমে সামগ্রিক যে উন্নয়ন সেটার ক্ষেত্রে একটি অবদান রাখে। অর্থাৎ কৃষি এবং শিল্প উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। অর্থাৎ এই যে কৃষি এবং শিল্প সংক্রান্ত যে আমাদের বিশেষায়িত ব্যাংকগুলো আছে, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, এগুলোকে উন্নত করে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং এর মাধ্যমে কৃষি ও শিল্পায়নে সাহায্য করে থাকে। এরপর হচ্ছে যে আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন করা। বিভিন্ন সময় সরকারকে দেখা যায় যে বিভিন্ন ধরনের তথ্য এবং রিপোর্ট দেয়, অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সরকারকে বিভিন্ন তথ্য সরবরাহ করে এবং বিভিন্ন ধরনের পরামর্শও সরকারকে প্রদান করে যে কিভাবে পরিকল্পনা গ্রহণ করলে দেশের আর্থিক উন্নয়নকে পরিকল্পনার মানটি আরেকটু উন্নত হবে। এবং সরকার এই তথ্য এবং পরামর্শের আলোকে যে আর্থিক পরিকল্পনা গ্রহণ করেন এবং তার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা নিয়ে থাকেন। এরপর হচ্ছে জনশক্তির মান উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় যে তার অধিভুক্ত যে বিভিন্ন ব্যাংকের গুলো আছে তাতে যে জনশক্তি নিয়োজিত আছে তাদেরকে মান উন্নয়নের জন্য চেষ্টা করে, অর্থাৎ তাদের মান উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়ন করে এবং এর মাধ্যমে দেখা যায় যে এখানে কর্মরত যে জনশক্তিটি আছে তাদের মান উন্নয়ন হয় এবং তাদের মান উন্নত হওয়ার ফলে আমাদের ব্যাংকিং কার্যাবলীর গতিটা যেটা আছে সেটি কিন্তু অনেক বৃদ্ধি পায়। এরপর আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের শেষ যে কার্যাবলী সেটি হচ্ছে আমাদের অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে প্রথমেই রয়েছে তথ্য সংগ্রহ ও গবেষণা করা। কেন্দ্রীয় ব্যাংক আমরা বলেছি যে সরকারের যখন বিভিন্ন আর্থিক নীতি প্রণয়ন হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে। সেই জন্যই দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি প্রণয়নের সুবিধার জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক গবেষণা কর্ম পরিচালনা করে থাকে এবং এই গবেষণা কর্ম পরিচালনা করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, সেগুলোকে বিশ্লেষণ করে এবং বিশ্লেষণ করে এখান থেকে তারা যে তথ্য পায় সেই তথ্যটি সরকারকে দিয়ে সহায়তা করে থাকে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নটা যাতে দ্রুত হয় সেই জন্য প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করতে সরকারকে পরামর্শ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের যে গবেষণা সেলটি আছে সেইটি। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা সেলের অন্যতম প্রধান কাজটি হচ্ছে গবেষণা পরিচালনা করা অর্থনৈতিক সংক্রান্ত এবং সেখান থেকে গবেষণা পরিচালনা করতে গিয়ে তারা কিছু তথ্য সংগ্রহ করে, এই তথ্য সংগ্রহ করে গবেষণা করে যে ফলাফল তারা পায় তারই ভিত্তিতে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে পরিকল্পনা গ্রহণ করার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট তৈরি এবং প্রকাশ। কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় যে দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থার যে কী অবস্থা, সার্বিক যে কী অবস্থাটা এবং বার্ষিক যে কী কার্যক্রম হয়েছে কোনো দেশে তার উপরে একটি রিপোর্ট তৈরি করে এবং সেটি প্রকাশ করে থাকে এবং পরবর্তীতে সেটি আসলে বিক্রয় হয়। আমরা ব্যাংক সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চাই তাহলে দেখা যায় যে এই প্রকাশনাগুলো যদি আমরা সংগ্রহ করি তাহলে এই প্রকাশনা থেকে আমরা এই ব্যাংক সংক্রান্ত যে তথ্যগুলো আমাদের প্রয়োজন থাকে সারা বছরে ব্যাংকিং কী কার্যক্রম হলো বা কী অবস্থা সেগুলো আমরা সেখান থেকেই জানতে পারি। তাহলে এই হলো আসলে মোটামুটিভাবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংকের আসলে বেশ গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনীয় কার্যাবলী রয়েছে, সেগুলো আমাদের সাধারণ কার্যাবলী হোক কিংবা সরকারের ব্যাংক হিসাবে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে, তারপর হচ্ছে অন্যান্য কার্যাবলী দেখলাম, উন্নয়নমূলক কার্যাবলীও দেখলাম। এই সবগুলো আমাদের দেশের আসলে অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে আমি কার্যাবলীগুলো তোমাদের আজকে পড়িয়েছি এর মাঝখানে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ, যেমন আমরা একটি বলেছি ঋণদানের শেষ আশ্রয়স্থল, তারপর হচ্ছে নিকাশ ঘর হিসাবে কাজ করে,
এই যে আমরা ছোট ছোট কাজগুলোর কথা বলেছি এবং যেগুলো ঋণ নিয়ন্ত্রণের কথা বলেছি, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্তর স্থিতিশীল রাখার কাজটি করে কেন্দ্রীয় ব্যাংক, এই যে কাজের কথাগুলো বলেছি এগুলো কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্নে আসে যে কেন্দ্রীয় ব্যাংকে কেন কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় বা কেন কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করা হয়। তো আমি যতটুকু পারি তোমাদের ব্যাখ্যা দিয়েছি এই সম্পর্কে। আমি আশা করি যে তোমরা এই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। আর তার পরবর্তীতে তোমাদের বই তো অবশ্যই আছে, তোমরা সেখান থেকেও এই সম্পর্কে জানতে পারবে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের যে বিষয়টা ছিল সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে কী কাজ সেই সম্পর্কে আজকের ক্লাসে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই যখন বাইরে যাবে মাস্ক ব্যবহার করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।